দেখো আমরা লাস্ট ক্লাসে কথা না বলে আমরা লাস্ট ক্লাসে 6 নাম্বার পর্যন্ত পড়ছিলাম। 7 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো। 7 নাম্বার দিয়ে লেখো হচ্ছে যদি বিক্রিয়া দেয়া না থাকে, যদি বিক্রিয়া দেয়া না থাকে তাহলে, যদি বিক্রিয়া দেয়া না থাকে তাহলে তাহলে ধাতু কমা দিয়ে লেখো হাইড্রোজেন, কমা দিয়ে লেখো কার্বন বিজারক হিসেবে ক্রিয়া করে। মানে কোনো বিক্রিয়া নাই, আমাদের বলবে যে নিচের কোনটি বিজারক, তখন হচ্ছে এদেরকে আমরা বিজারক বলবো। বুঝছি আমরা? এর পরের পয়েন্ট লেখো কার্বন। তোমাদের এই পাশে কে কে অ্যাবসেন্ট? আরো অনেক অ্যাবসেন্ট আছে। মনে হয় অ্যাবসেন্ট আর কে? মাহমুদ মোহন মোরসালিন লেখো। এরপরে হচ্ছে আমরা লিখি যদি বিক্রিয়া দেয়া না থাকে, 8 নাম্বার যদি বিক্রিয়া দেয়া না থাকে তাহলে বিক্রিয়া দিলে তো আমরা বিক্রিয়া দিয়েই বুঝবো কোনটা জারক কোনটা বিজারক। আর যদি বিক্রিয়া দেয়া না থাকে তাহলে তখন লেখা হচ্ছে অধাতু। এরপর লেখা হচ্ছে অ্যাসিড, কমা দিয়ে লেখা অ্যাসিড, কমা দিয়ে লেখা হচ্ছে অক্সাইড সমূহ সাধারণত, অক্সাইড সমূহ সাধারণত জারক পদার্থ। সাধারণত বলা মানে ব্যতিক্রম, অ্যাভেলেবল। সাধারণত জারক পদার্থ। পরের পয়েন্ট দিয়ে লেখো তোমার যখন উদ্দীপকে বিক্রিয়া দিবে তোমার বিক্রিয়া দেখেই বোঝা লাগবে যে কোনটাতে জারণ বিজারণ ঘটলো আর কোনটাতে ঘটে নাই। আমরা বুঝবো কিভাবে? আমরা যদি লিখি দেখো, লেখো পরের পয়েন্ট দিয়া নিম্নোক্ত বিক্রিয়াগুলোতে জারণ বিজারণ ঘটে, অবলিক দিয়ে লেখবা ঘটে না। নিম্নোক্ত বিক্রিয়াগুলোতে জারণ বিজারণ ঘটে, অবলিক দিয়ে লেখবা ঘটে না। নিম্নোক্ত বিক্রিয়াগুলোতে জারণ বিজারণ ঘটে, অবলিক দিয়ে লেখবা ঘটে না। মানে কি? আমরা যদি এখানে লিখি টোটাল আমরা কয় ধরনের বিক্রিয়া করছিলাম? 13টা। এর মধ্যে জারণ বিজারণ ব্যতিক্রম আছে 2-1টা বিক্রিয়া। এছাড়া আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে সেরকম জারণ বিজারণ ঘটে কোনগুলোতে আমরা দেখি সংযোজন, সংশ্লেষণ, বিযোজন, বিশ্লেষণ, প্রতিস্থাপন, দহন। এই 6 ধরনের বিক্রিয়ায় হচ্ছে জারণ বিজারণ ঘটে। আর ঘটে না কোনগুলোতে? ঘটে না প্রশমন। এটা নিচে আরো একটু জিনিস আছে, যেমন এইটা হচ্ছে ব্যতিক্রম, এইটাতে ঘটে না। ক্যালসিয়াম কার্বনেট তাপ দিলে ভেঙে কি হয়? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, অথবা ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট। দেখো এটা বিযোজন বিক্রিয়া আর এটা সংযোজন বিক্রিয়া হওয়া সত্ত্বেও এরা এই দলে কি ঘটে না। বলছি আমরা বিক্রিয়া এই দলের, বাট জারণ বিজারণ ঘটে না এই দুটো বিক্রিয়া। এরপরে হচ্ছে লিখি দ্বিপ্রতিস্থাপন।
মানে বি কে দেখেই তুমি বুঝবে এটাতে জারণ বিজারণ করবে না। এরপরে হচ্ছে দ্বি প্রতিস্থাপনের পরে আমরা লিখলাম পানি যোজন, পানি বিশ্লেষণ, এগুলোর কিন্তু ব্যতিক্রম আছে। হ্যাঁ, আর তোমাদের 9, 10 এর জন্য যাতে সহজে বুঝতে পারো, অধঃক্ষেপণ, সমানুকরণ, পলিমারকরণ। দেখো এই দলে 6 জন, এই দলে 7 জন। লেখো তাড়াতাড়ি উঠাও। কোন দলে পিছনে দিয়ে লিখে দিও। হওয়ার কথা ছিল এই দলে, বাট এই কোন দলে? ওই দলে। তাড়াতাড়ি লেখো। লিখছো? এরপর লেখো নেক্সট। হয় নাই লেখা? এবার লেখো যে পরের পয়েন্ট, যে সকল রাসায়নিক বিক্রিয়ায় একই বিক্রিয়ক পদার্থের একই সাথে জারণ এবং বিজারণ উভয়ই সম্পন্ন হয়। একই সাথে জারণ এবং বিজারণ উভয়ই সম্পন্ন হয়। তাকে বা তাদেরকে অসামঞ্জস্যকরণ বিক্রিয়া বলে। অসামঞ্জস্যকরণ বিক্রিয়া, তাদেরকে অসামঞ্জস্যকরণ বিক্রিয়া বলে। অসামঞ্জস্য অসামঞ্জস্যকরণ বিক্রিয়া বলে। সাথে করণ লেখ, অসামঞ্জস্যকরণ বিক্রিয়া বলে। মানে কি দেখো, আমরা জারণ বিজারণে আমরা কি করি? একটা পদার্থের জারণ ঘটবে আর একটা পদার্থের কি ঘটবে? বিজারণ ঘটবে। মানে হচ্ছে মারামারি হয়েছে, একজন বিচার দিছে যে একজন মায়ের দিছে, একজন মায়ের খাইছে, ব্যক্তি দুইজন আলাদা আলাদা। তুমি বাজি লাগছো একজনের সাথে, তুমি জিতছো, তাহলে একজন হারছে, এরকম। অসামঞ্জস্যকরণ বিক্রিয়া হচ্ছে এই একজনেরই সব। যেমন তুমি বিচার দিছো কারো কাছে যায় যে আমার মারছে, মনে করো বিচারের লোক তো বসে আছে, কে মারছে? তুমি বাম হাত দিয়ে ডান হাতে দেখাই দিলা যে আমি দিয়ে বসে দিছি বিচার করে। মারছো তুমি, ব্যথাও বসে তুমি, দুইটাই তোমার। তার মানে কি জারণও তোমার, বিজারণও তোমার। আবার যদি এমন হয় যে তুমি মনে করো ক্রিকেট খেলায় বাংলাদেশের পক্ষে 500 টাকা বাজি লাগছে কোনো বন্ধুর কাছে, কিছুক্ষণ পরে না যাতে না হারো এই ব্যবস্থাই করতেছি, কিছুক্ষণ পর তোমার মনে হইলো যে না আমি তো হাইরা যাবো, খুঁজা টুজা একজনের পাইলা
যে মনে করো বিপক্ষ দল যে আছে তার পক্ষে এবার 500 বাজি লাগাইছো, লাগাই যে ঘুমাই রইছো। কারণ তুমি জানো যে খেলা শেষে তুমি এক দল নিয়ে হারবা, এক দল নিয়ে জিতবা, দিন শেষে তোমার ফলাফল 0। বাংলাদেশ হারবে এই 500 লস, আর ওই যে অন্য দল দিচ্ছে আরেক বন্ধুর কাছ থেকে ওই 500 লাভ, ওইখান থেকে আইনে এইখানে দিয়ে দিচ্ছে। কারণ লাভও তোমার, লসও তোমার। বুঝা গেছে? তো এখানে হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া হচ্ছে, আমরা জানি এতদিন যা পড়ছে অসামঞ্জস্য এই কারণেই বলে যা সাধারণ নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ না। মানে হচ্ছে এই বিক্রিয়ায় যে পদার্থের জারণ ঘটে সেম পদার্থের কি ঘটে, বিজারণ ঘটে। তো এই ক্ষেত্রে আমাদের কি ঘটে আমরা যদি দেখি, দেখো তো তখন অসামঞ্জস্যকরণ বিক্রিয়ায় তখন হচ্ছে আমাদের এটা হয়, আমরা একটা বিক্রিয়া লিখি NaOH plus Cl2, NaCl NaClO plus H2O। এখন আমরা জানি তড়িৎ ঋণাত্মকতার মান ভালো করে বুঝো। আমরা ক্লোরিনের, আমরা জানি অক্সিজেনের হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা কত 3.5, ক্লোরিনের 3, এগুলো কিসের মান অধ্যায় 4 এ পড়ছি আমরা 3। সোডিয়ামের হচ্ছে 0.9 তড়িৎ ঋণাত্মকতার মান। কোন একটা যৌগের মধ্যে যে মৌলগুলো থাকে এদের মধ্যে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে হচ্ছে মাইনাস, আর যার তড়িৎ ঋণাত্মকতা কম তারা কি হয় প্লাস। আমরা ক্লোরিনের সবসময় মাইনাসই লিখে আসছে, বাট এদের ব্যতিক্রমও আছে। কিরকম দেখে, তাহলে এদের দ্বারা যে গঠিত, যেমন এখানে NaCl প্রথম যৌগটার মধ্যে সোডিয়াম আর ক্লোরিন তড়িৎ ঋণাত্মকতা বেশি কার, তো ক্লোরিন মাইনাস হয়, এটা প্লাস হয়, -1 +1। বুঝছেন না? এইখানে দেখো তড়িৎ ঋণাত্মকতা কার বেশি, এটা -2, সোডিয়াম +1, ক্লোরিনে কত হলে শূন্য হবে +1। আর তুমি যদি বলো স্যার ক্লোরিনের তো -1 হয় সব সময়, সবারটাই তো এটাও এরকম হয় এটাও এরকম হয়, ক্লোরিনটা চেঞ্জ হইছে কেন? ওই যে আমরা বলছিলাম এর থেকেও সক্রিয় কি কেউ চলে আসছে, যে সব সময় তুমি কোন জায়গায় গেলে তুমি সিনিয়র, তোমার চেয়ার টাইনা এনে দেয়, তুমি বসো। এখন তুমি এমন জায়গায় গেছো যে মনে করো তোমার নানা ওইখানে আছে, স্বাভাবিকভাবে সে কি তোমার চেয়ার টাইনে দিবে না তুমি টাইনে দিবা? তোমার থেকেও সিনিয়র এসে পড়ছে, যে কারণে তখন তুমি টানাটানি দলে চলে গেছো। তো এখানে হচ্ছে এরকম। তো এই ক্ষেত্রে ক্লোরিন হচ্ছে 0, অক্সিজেন -2, হাইড্রোজেন +1, এটা +1। বুঝছি আমরা? এই যে অক্সিজেন -2, হাইড্রোজেন +1। এবার তুমি দেখো কার জারণ মান বৃদ্ধি পাইছে আর কার হ্রাস পাইছে, খেয়াল করো তো। এখানে হচ্ছে ক্লোরিনের জারণ মান 0 থেকে -1 হইছে, আবার এই ক্লোরিনের জারণ মান 0 থেকে +1 হইছে। মানে বাড়ছেও ক্লোরিনের, ক্লোরিন কয়টা ছিল এখানে, দুইটা না? একটা ক্লোরিনের বৃদ্ধি পাইছে, যেমন এইখানে 0 থেকে +1 হওয়া মানে জারণ হইছে, আর এখানে কি হইছে, তার মানে জারণও ক্লোরিনের বিজারণও ক্লোরিনের। এটা তো নিয়মে ছিল না, এই কারণে এটা কি বিক্রিয়া আমরা এটাই সংজ্ঞা লিখছি। একই পদার্থের জারণও ঘটে বিজারণও ঘটে, এই কারণে এই পদার্থটাকে, এই বিক্রিয়াটাকে আমরা কি বলি, অসামঞ্জস্য বিক্রিয়া। যেমন আমরা যদি লিখি দেখে জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। তো জারণ অর্ধ বিক্রিয়ায় কি হয় দেখে, ক্লোরিন তো দুইটা, এখানে দুইটা এক পিস করে লিখলাম, জারণ মানে মাইনাস, বিজারণ মানে প্লাস। এই পাশে কি হইছে, জারণে Cl প্লাস, আর এখানে কি হইছে Cl, ইলেকট্রন কয়টা হবে, দুইটা দুইটা। এটার উপরে কিছু নাই মানে কি 0, 0 একে 0, 1 একে 1, 0 into 1 গুণ করলে কত আসে, ক্যালকুলেটর হিসাব করে দেখো। লেখো তাড়াতাড়ি। NaCl ও অক্সিজেনের কত -2, টোটাল তো 0 হইতে হবে, অক্সিজেনের -2, সোডিয়ামের +1, তাহলে এখন ক্লোরিনের কত হইলে শূন্য হবে, +1, এখানে +1। এগুলো হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার মান। যে তুমি বলতে পারো স্যার আমরা তো এটাও -1 ধরতে পারতাম, বাকি দুইটা চেঞ্জ করেন,
কেন করি নাই? মাইনাস কোন যৌগের মধ্যে যে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে মাইনাস হয়। যেমন এই অক্সিজেন অনেক সময় প্লাস হইতে বাধ্য হয়, যেমন এদের জারণ মান বিভিন্ন সময় ব্যতিক্রম সবারই আছে। যেমন আমরা লিখলাম মনে করি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অথবা সোডিয়াম হাইড্রাইড। ভালো করে বুঝো, আমরা জানি হাইড্রোজেনের সবসময় কি প্লাস ওয়ান জানি না? যদি হাইড্রোজেন যদি কখনো ধাতুর সাথে যুক্ত হয় হাইড্রোজেন মাইনাস ওয়ান। কেন? তুমি এখানে হাইড্রোজেন দিলা, দেখো 2.1, এই দুটোর মধ্যে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? তাহলে হাইড্রোজেন মাইনাস হবে। যার তড়িৎ ঋণাত্মকতা কি ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা, কিন্তু হাইড্রোজেনের হচ্ছে কি তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তখন হাইড্রোজেন কি হয়? মাইনাস। যেখানে হাইড্রোজেন মাইনাস, সোডিয়াম কি প্লাস। যেমন এখানে হাইড্রোজেন মাইনাস, চারটা মাইনাস, লিথিয়াম প্লাস, অ্যালুমিনিয়াম কত? 3 প্লাস। বুঝছি আমরা? মানে ধাতুর সাথে যদি কখনো হাইড্রোজেন যুক্ত থাকে তখন হাইড্রোজেন কি হয় সবসময়? -1। এটা আমরা লিখবো পরের পয়েন্টে। এটা লেখা শেষ? এটা লিখে লেখা শেষ? লেখো লেখো, তাদের লেখো। ভিডিওগুলো দেখতে হলে কিন্তু ওই যে দেখো লিংক দিয়ে দিছি গ্রুপে, নাহলে কিন্তু খুঁজে পাবা না, কারণ আমি কিন্তু এখন লাইভ করতেছি না। এরপরে লেখো পরের পয়েন্ট, লেখো ধাতুর সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে, ধাতুর সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে, ধাতুর সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে হাইড্রাইড যৌগ গঠন করলে, ধাতুর সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে হাইড্রাইড যৌগ গঠন করলে, ধাতুর সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে হাইড্রাইড যৌগ গঠন করলে হাইড্রোজেনের জারণ মান -1 হয়। হাইড্রোজেনের জারণ মান -1 হয়। হাইড্রোজেনের জারণ মান -1 হয়। লিখছো? এরপর লেখো কত নম্বর? 11 শেষ। 12 নম্বর দিয়ে লেখো। 12 নম্বরের পাশে আগুন চিহ্ন দিও। জারণ সংখ্যা এবং যোজনীর মধ্যে পার্থক্য। জারণ সংখ্যা এবং যোজনীর মধ্যে পার্থক্য। যোজনী কি হয় জানো? দেখো জারণ সংখ্যা এবং যোজনীর মধ্যে পার্থক্য হচ্ছে যোজনী কখনো প্লাস মাইনাস হয় না, জারণ সংখ্যা প্লাস মাইনাস হয়। যোজনী কখনো শূন্য হয় না, জারণ সংখ্যা শূন্য হইতে পারে, ভগ্নাংশ হইতে পারে। এরপর হচ্ছে সংজ্ঞা। এটা লেখার জন্য 3টা পার্থক্য লেখার জন্য হাফ পেজ জায়গা রাখলেই হবে। হ্যাঁ হবে হবে হাফ পেজের থেকে একটু কম হইলেও হবে। এবং এটা কোন জায়গা থেকে লিখবে? মাত্র যেটা বললাম এটাই বইয়ে আছে, বই তো কিনেই নিছো সবাই। ওই বই থেকে এই মাসে আসবে, ফিজিক্সের কাজ পুরো তুমি চলতেছে। এইখানে হচ্ছে এই গ্যাপে বই থেকে উঠায় রাখবা, আবার ফাঁকা রাখবো না। হ্যাঁ,
উঠায়, কারণ নোট খাতায় কিন্তু সব আছে, সব থাকুক। বই আছে দেখে আমরা ইজিলি এটা স্কিপ করে চলে গেলাম, নাহলে আমি লিখে দিতাম। এই মাসে ইনশাআল্লাহ চেষ্টা করতেছি, এই মাসে না। এর মধ্যে সূত্র টুত্র সব দিয়ে সব কি করতেছি তো, একটু আধুনিক করতেছি। আমি জানি মেইন সমস্যা কতটি হয়। দেখো এটা লেখার পর এবার হচ্ছে এখানে এরকম আসে যে জারণ বিজারণ যুগপদ ঘটে। এটার ব্যাখ্যা যে স্যার আমরা বিক্রিয়া লিখলাম, ব্যাখ্যা কেমনে লিখবো? আমরা হচ্ছে আমরা একটা সিকিউ লিখি। আমরা একটা সিকিউ লিখি হচ্ছে এরকম, উদ্দীপক দেখো, তাড়াতাড়ি লেখো। দেখো সন্তুষ্টি বাহিনী বাধা ধরে দিয়ে উঠছে। দেখো লিখি লেখো এবার লেখো গ নম্বর। না লিখে গল্প করো কেন? গ নম্বর দিয়ে আমরা লিখি গ নম্বর দিয়ে এক নং বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়াকে সমর্থন করে ব্যাখ্যা করো। এক নং বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়াকে সমর্থন করে ব্যাখ্যা করো। এরপর ঘ নাম্বার দিয়ে লেখো ঘ1 দিয়ে লেখা হচ্ছে 2 নং বিক্রিয়াটিতে জারণ বিজারণ যুগপদ ঘটে ব্যাখ্যা করো। 2 নং বিক্রিয়াটিতে জারণ বিজারণ যুগপদ ঘটে ব্যাখ্যা করো। যুগপদ ঘটা মানে একসাথে ঘটা। 2 নং বিক্রিয়াটিতে জারণ বিজারণ যুগপদ ঘটে ব্যাখ্যা করো। জারণ বিজারণ যুগপদ ঘটে ব্যাখ্যা করো। লিখছো? এরপর লেখো ঘ2 উদ্দীপকের কোন বিক্রিয়াটিতে জারণ বিজারণ ঘটেনি। উদ্দীপকের কোন বিক্রিয়াটিতে জারণ বিজারণ ঘটেনি যুক্তি সহ বিশ্লেষণ করো। যুক্তি দাও। এরপর লেখো জিঙ্ক একটি বিজারক পদার্থ। জিঙ্ক একটি বিজারক পদার্থ। জিঙ্ক একটি বিজারক পদার্থ 2 নং বিক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করো। জিঙ্ক একটি বিজারক পদার্থ 2 নং বিক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করো।
একটি বিজারক পদার্থ 2 নং বিক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করো। লিখছো? এরপর লেখো 3 নং বিক্রিয়াটি আমাদের দৈনন্দিন জীবনের উপর কিরূপ প্রভাব ফেলে বিশ্লেষণ করো। আমাদের দৈনন্দিন জীবনের উপর কিরূপ প্রভাব ফেলে বিশ্লেষণ করো। মূলত এটা কোশ্চেন হয় হচ্ছে পরে আরেকটা টপিকস আছে ওইটার সাথে এই টপিকস মিক্স করে ওই টপিকস আমরা পড়ি নাই দেখি ওই টপিকস এখন দেই নাই। এখন 1 নং বিক্রিয়া কোন কোন ধরনের বিক্রিয়া? সংযোজন, সংশ্লেষণ, দহন। বিক্রিয়া উঠে কাকে বলে লেখা সবগুলো প্যারা আকারে ব্যাখ্যা করব। পারবো আমরা? 2 নম্বরটা আমি লিখে দিব যে 2 নং বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়াকে সমর্থন করে, মানে সরি যে 2 নং বিক্রিয়াটিতে জারণ বিজারণ যুগপৎ ঘটে এটা ব্যাখ্যা করতে বলে। তখন আমরা কি লিখি আগে দেখো, প্রথমে আমরা 2 নং বিক্রিয়া লিখি। দেখো যে ঘ1, দেখো ঝগড়া শুরু করে দিছে। পড়া শেষে বাইরে দুজন মারামারি করো। এরপর তোমরা থাকবা রেফারি কে জিতে। দেখো জিঙ্ক প্লাস আমরা হচ্ছে বিক্রিয়া লিখছিলাম। দেখো তো এখানে আমরা কি লিখি দেখো SO4 -2 এটা কি +2 -2 +2 0 তো দেওয়ার দরকার নাই। কি করছে বিজারণ না বিজারণ, আর এই জিঙ্কের কি করছে জারণ। ঘ1 কিন্তু জাস্ট একটা বাংলা লেখা সহ লিখে দিতেছি, বিক্রিয়া তুমিও জানো আমি জানি। লেখো হচ্ছে এটা নিচে এবার লেখো বিক্রিয়া লেখো না কেন বুঝছো না লিখছো না আলাদা আলাদা লেখো বলতেছেন বাংলা তুমি লিখো না বিক্রিয়া পরে লিখো। লেখো হচ্ছে এটা নিচে লেখো বিক্রিয়াটিতে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি ঘটায়, বিক্রিয়াটিতে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি ঘটায় ইলেকট্রনের আদান প্রদান ঘটবে, ইলেকট্রনের আদান প্রদান ঘটবে। ইলেকট্রনের আদান প্রদান ঘটবে, ইলেকট্রনের আদান প্রদান ঘটবে, অর্থাৎ জারণ বিজারণ ঘটে। নিচে এর প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো। প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো, একটু বলছি আমরা ভূমিকা দিলাম, মানে এরপর পুরো প্রক্রিয়া যদি ভুলও হয় এই যে জারণ বিজারণ ঘটে বলছো এই জন্য এক হইলো পাবো। এখন আমরা হচ্ছে এটা লেখার পর এবার একটা প্যারায় আলাদাটা প্যারায় কি লিখবা দেখো, লেখো বিক্রিয়াটিতে জিঙ্ক ধাতু মানে Zn ধাতু, লেখো বিক্রিয়াটিতে Zn বা জিঙ্ক ধাতু 2টি ইলেকট্রন ত্যাগ করে, দেখো 2টি ইলেকট্রন ত্যাগ করে লিখছো জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়, Zn 2+ আয়নে পরিণত হয়। জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়
এই ক্ষেত্রে জিঙ্ক ধাতু জারিত হয়। জারিত হয়ে জারণ প্রক্রিয়া সম্পন্ন করে। জিঙ্ক ধাতু জারিত হয়ে জারণ প্রক্রিয়া সম্পন্ন করে। গত এক জারণ অর্ধ বিক্রিয়া, যে জারণ, যদি দেখো সময় নাই তাহলে বিক্রিয়া দুইটা আগে লিখবা, জারণ অর্ধ আর বিজারণ অর্ধ। যদি সময় না থাকে, এখন তোমরা জারণের ব্যাখ্যা দিয়ে জারণ লিখতেছি, বিজারণটা বিজারণ লিখতেছি, যখন সময় নেই বিক্রিয়া একসাথে লিখে দিবে। এরপর বাংলা লেখা যতটুকু পারো, বুঝছো কথাগুলো? জারণ অর্ধ বিক্রিয়া হচ্ছে তখন কি হয় দেখো, জিঙ্ক এই পাশে এসে কি হইছে আমাদের, জিঙ্ক 2+, দেখো মাইনাস দিয়ে ইলেকট্রন কয়টা দাও, দুইটা না? হ্যাঁ, তো তোমাদের স্কুল হচ্ছে এখানে মাইনাস দিয়ে দুইটা ইলেকট্রন দিতে পারো, প্লাস দিয়ে এরকম লিখতে পারো, ইচ্ছা তোমার। আমি ওই পাশে লিখে দিলাম, তোমাদের স্কুলে আবার কিনা ঝামেলা করে কোন 100% রাইট। লেখো, এরপরে আমরা লিখে, এরপরে আরেকটা প্যারা লেখো। লেখো হচ্ছে বিক্রিয়াটির কপার 2+, Cu2+, দুইটি কপার 2+ আয়ন লেখো, আয়ন লেখো, কপার 2+ আয়ন দুইটি ইলেকট্রন গ্রহণ করে, দুইটি ইলেকট্রন গ্রহণ করে দেখছো, গ্রহণ করে কপারে পরিণত হয়। এক্ষেত্রে কপার সালফেট, কপার সালফেট মানে কি, কপার 2+, হ্যাঁ, এক্ষেত্রে কপার সালফেট অর্থাৎ কপার 2+ বিজারিত হয়ে বিজারণ প্রক্রিয়া সম্পন্ন করে। বিজারণ প্রক্রিয়া সম্পন্ন করে। মানে যে বিজারণ অর্ধ বিক্রিয়া, কপার 2+ +2 ইলেকট্রন = কপার, এই হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। লেখো, যদি বলা হয় বিজারণ ঘটছে কার, কেউ যদি বলে কপার, তার অ্যান্সার ভুল। হয় কপার সালফেট বলা লাগবে, তাহলে কপার 2+ বলা লাগবে। কপার তো এই পাশে। এরপর নিচে একটা প্যারা লেখো, যেহেতু বিক্রিয়াটিতে বিক্রিয়া হয়, আচ্ছা লিখতেছো তো এখানে, লেখো বড় লেখা আছে। এরপর লেখো নিচে, যেহেতু বিক্রিয়াটিতে আরেকটা প্যারায়, যেহেতু বিক্রিয়াটিতে জারণ এবং বিজারণ প্রক্রিয়া, যেহেতু বিক্রিয়াটিতে জারণ এবং বিজারণ প্রক্রিয়া একই সাথে সম্পন্ন হয়, মানে একজন ইলেকট্রন দিলে আরেকজন তো নেওয়া লাগবে। তুমি মনে করো ভিক্ষুকের টাকা দিবা, সে নিবে না, রাস্তা ফালা রাখছে, কিন্তু দিবা না, তোমার দেওয়াও লাগবে, তার নেওয়াও লাগবে। তুমি সবের আশায় দিবা, তুমি রাস্তা ফালা রেখে আসো, যে নেই নিবে, সব হয়ে যাবে, হবে? একজন দেয়ার দাতা থাকা লাগবে, গ্রহিতাও থাকা লাগবে। মনে করো আমি পড়াইতে আসছি, কোনো স্টুডেন্ট নাই, কারে পড়াবো, তাহলে আমার আইসা লাভ কি? আবার এমন হয়েছে তোমরা এই রুমে পড়তে আসছো, আমি নাই, রুম তালা দেওয়া, তাইলেও লাভ নাই। উভয় পক্ষে থাকা লাগে, জিনিস হচ্ছে
তো এখন কি লিখছি আমরা, যেহেতু বিক্রিয়াটিতে জারণ এবং বিজারণ একই সাথে সম্পন্ন হয় তাই জারণ বিজারণ যুগপৎ ঘটে। যুগপৎ বানান, তাই জারণ বিজারণ যুগপৎ ঘটে। লিখছো, তাই জারণ বিজারণ যুগপৎ ঘটে। এরপরে দেন হচ্ছে পরের কোশ্চেন কি ছিল, সেম। এখন পরের কোশ্চেন বলছে কোনটাতে এটা প্রায় যায় 4-এ, কোনটাতে জারণ বিজারণ ঘটে নাই। তুমি দেখা বললা এটাতে ঘটেনি, আমার আনসার এটাই শেষ। এরকম না, তখন আগে এটার জারণ বিজারণ লিখবা, এটারটা লিখবা, এরপর এটারটাও লিখবে, এরপর বলবো উপরোক্ত দুইটা ঘটছে, এটা ঘটে নাই। তুমি যে বললা এটাই ঘটছে, এই দুটো ঘটে নাই, কারণ কি ব্যাখ্যা দিবা না। তখন বলতে স্যার এই ব্যাখ্যা কি 3 বার লিখবো না, তখন হচ্ছে প্রথমে লিখবা, আগে বাংলা লিখে নিবা যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে, অর্থাৎ জারণ সংখ্যার পরিবর্তন হয়, সেটাতে জারণ বিজারণ ঘটে, আর যেটাতে হয় না সেটাতে ঘটে না। এরপর 1 নং বিক্রিয়া লেখার পর এই বিক্রিয়া লিখবা, অর্ধ বিক্রিয়া লিখবা, লাস্টে লিখবা যেহেতু ইলেকট্রনের আদান প্রদান হয়েছে তাই জারণ বিজারণ ঘটছে, শেষ। আবার 2 নাম্বার বিক্রিয়া লিখবা, অর্ধ বিক্রিয়া লিখবে, লিখবা যেহেতু ইলেকট্রনের আদান প্রদান হয়েছে তাই জারণ বিজারণ ঘটে। প্রথমে তো আমরা লিখেই নিছি যেটাতে ইলেকট্রনের আদান প্রদান হয় সেটা জারণ বিজারণ ঘটে, যেটাতে হয় না সেটা ঘটে না। এবার 3 নাম্বারটা লিখবা, 3 নাম্বারটা লিখলে সবার জারণ মান বসালে দেখবা সব সমান, কোনো চেঞ্জ হয় নাই। তার মানে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি ঘটে না, অর্থাৎ ইলেকট্রনের আদান প্রদান ঘটে নাই, তাই 3 নংয়ে জারণ বিজারণ ঘটে না। অর্থাৎ উপরোক্ত 1 ও 2 নংয়ে জারণ বিজারণ ঘটলেও 3 নংয়ে কি ঘটে না, জারণ বিজারণ ঘটে না। বুঝছি আমরা? এরপরে একটু করে লিখে দিচ্ছি, এটাই দেখো এখানে লেখা আছে জিঙ্ক বিজারক। তুমি তো লিখে নাও, আর একটু লিখে নাও এটার সাথে। তো যে লিখছে না বিজারণ প্রক্রিয়া সম্পন্ন করে আর জারণ প্রক্রিয়া সম্পন্ন করে, তুমি এখানে আরেকটু অ্যাড করে নিতে পারো, ছোট একটা লাইন, মিনি লাইন, যে জারণ প্রক্রিয়া সম্পন্ন করার পর লেখো এই ক্ষেত্রে ওইখান না, ওইটার সাথে আগেরটা যেটা অ্যান্সার লিখছো ওইটার সাথে লেখো যে জারণ প্রক্রিয়া সম্পন্ন করে। প্রথম প্যারায় পাইছো জারণ প্রক্রিয়া, এখন একটু বুঝতেছো না কোন জায়গায়, একটু আগে যে লিখছো জারণ অর্ধ বিক্রিয়া, জারণ প্রক্রিয়া তুমি খাতায় জারণ প্রক্রিয়া সম্পন্ন করে, জারণ অর্ধ বিক্রিয়ার রূপে পাইছো, ওইখানে লেখা নাও। এক্ষেত্রে জারণ প্রক্রিয়া হয়েছিল কার, জিঙ্ক ধাতুর, লেখো এক্ষেত্রে জিঙ্ক বিজারক পদার্থ হিসেবে ক্রিয়া করে, কারণ আমরা জানি যে জারণ ঘটায় সে নিজে কি বিজারক, লেখো এক্ষেত্রে জিঙ্ক বিজারক পদার্থ হিসেবে ক্রিয়া করে। আর নিচেরটায় এক্ষেত্রে কপার সালফেট বিজারণ অর্ধ বিক্রিয়া ঠিক উপরে, এক্ষেত্রে কপার সালফেট জারক হিসেবে ক্রিয়া করে। জারক হিসেবে ক্রিয়া করে, একটু লিখে দিলে আরো ভালো। আর যে বলছে জিঙ্ক বিজারক, তখন সেম ওই জারণ বিজারণ পুরোটাই দেখান লাগবে, পুরোটাই ব্যাখ্যা দিব, লাস্টে বলবো যে বিক্রিয়াটিতে জিঙ্ক কি হিসেবে ক্রিয়া করছে, বিজারক হিসেবে ক্রিয়া করছে। ক্লিয়ার? লাস্ট কোশ্চেন ছিল ঘ নাম্বার, যেটা ঘ নাম্বারটা হচ্ছে কোন ধরনের মানে বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া আমাদের দৈনন্দিন জীবনের ব্যবহার, দৈনন্দিন জীবনে অনেকগুলো প্যারা আকারে লেখা লাগবে। কিরকম? যেমন লিখলা আমাদের মৌমাছি কামড়ালে যে চুন দেই, এটা 1 প্যারা হবে 1 নাম্বার পয়েন্ট দিয়ে, এক্ষেত্রে প্রশমন বিক্রিয়া কাজ করে। এরপরে মনে করো আমরা লিখলাম কচু খাওয়ার পর গলা চুলকালে সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যার জন্য মানে
দৈনন্দিন জীবনে মানে আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে, যে আমাদের মানে বাসা বাড়ির ছাদ বা হচ্ছে তোমার কি হয় ওই যে পিচ্ছিল রাস্তায় বালু ছিটানো হয়, মরিচিকা এটা তো গেছে অক্সিজেনের সাথে বিক্রিয়া। দেখো তো এইগুলো হচ্ছে লিখো, তখন তোমার কি লেখার দরকার নাই যে পুকুর পরের কলা গাছ পানির সংস্পর্শে এসে মারা গেছে, এটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে কাজ কি পড়ে লেখার দরকার নেই। হ্যাঁ, যেটা আমাদের সাথে ডিরেক্ট রিলেটেড, যেমন কচু তো আমরাই খাই বা আমাদের গলার সাথে রিলেটেড, মানে যেটা আমাদের উপরে এসে পড়ে ওগুলো লিখবা। গ্যাস্ট্রিকের সমস্যা তো মানুষেরই হয়, এগুলো লিখবা। হ্যাঁ, তো বুঝছি আমরা। এবার হচ্ছে লেখা শেষ হলে আমাদের জারণ বিজারণ শেষ।